আচ্ছা, তোমাদেরকে আগের দিন হিউম্যান ইভলিউশনের কিছুটা স্টার্ট করেছিলাম। তো দেখো, এখানে যেগুলো দরকার সেগুলো পড়বে, বেশি কিছু পড়া দরকার নেই, পড়াবো না, ঠিক আছে? তো হিউম্যান ইভলিউশনের উৎপত্তি হচ্ছে, একটু বলি, এটা জাস্ট রিডিং পড়বে, যে স্তন্যপায়ী আবির্ভূত হয়েছে সরীসৃপ থেকে, এবং সেটা প্রায় 200 মিলিয়ন বছর আগে, ঠিক আছে? তারপর ক্রিস্টেশিয়ান যুগ, মানে বিভিন্ন এখানে যুগ সম্পর্কে বলা আছে, সেগুলো শেষে করাবো। ক্রিস্টেশিয়ান যুগের শেষে ইঁদুরের মতো এক পূর্বপুরুষের আবির্ভাব হয়েছিল, ঠিক আছে? ধীরে ধীরে এইভাবে কী হচ্ছে না, প্লিস্টোসিন যুগে, প্লায়োসিন যুগে এই বিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে হিউম্যান্সের উৎপত্তি হয়েছিল। এর স্থান মানুষের পূর্বপুরুষ এবং আদি মানবের যে মানে জীবাশ্ম পাওয়া গেছে প্রথম আফ্রিকাতে, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ইত্যাদি অঞ্চলে। এদের স্বভাব এবং বাসস্থান কেমন ছিল? প্রথমত অবস্থায় যে ক্রিস্টেসিয়ান পিরিয়ড, সেই সময়ে পূর্বপুরুষরা ছিল ছোট ইঁদুরের মতো, এরা পতঙ্গভুক ছিল, বিজ্ঞানীদের মতবাদ। পরবর্তীকালে যখন প্রাইমেটসদের উৎপত্তি হয়, তখন এরা বাস করত ঘন বৃক্ষ জঙ্গলে। অলিগোসিন যুগে শেষভাগে যখন চিরহরিত অরণ্য, সাভানা, তৃণভূমি প্রভৃতি প্রতিস্থাপিত হয়েছিল, মানুষের মানে পূর্বপুরুষ ভূমি অভিযোজন করতে শেখে, এবং পরবর্তীকালে পতঙ্গভুক খাদ্যাভ্যাস তারা পরিবর্তন করে শাকাসী চরিত্রের মাধ্যমে সর্বভুকে পরিণত হয়, ঠিক আছে? এই ছিল তাদের খাবার এবং বাসস্থান। দেখো, এরপর আমরা যেটা পড়বো সেটা পড়তে হবে যে মানুষের যেগুলো দরকার সেগুলো পড়বে। এখানে আমরা যেগুলো মেন পড়ে নিয়েছি, এখান থেকে একটা কোশ্চেন আসলেও আসতে পারে, তো সেটার জন্য আমরা যেটা দরকার সেটা পড়বো। মানুষের বৈশিষ্ট্যের যে বিবর্তন, সেই বিবর্তন ধারা, ওকে? দেখো, অর্থাৎ মানে বানর জাতীয়, তো বিজ্ঞানীদের মতবাদ যে মানুষের সঙ্গে কার মিল পাওয়া গেছিলো? এপ জাতীয় বানরে, তাই না? তো সেই বানর গোষ্ঠী থেকে মানুষের যে বিবর্তন, অর্থাৎ মানে বানর থেকে মানুষের যে ইভলিউশন ঘটেছে, সেই ইভলিউশন ঘটার সময় বিবর্তনকালে যে বৈশিষ্ট্য বা পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেটা কি? দেখো, এক হচ্ছে মস্তিষ্কের, ফার্স্ট হচ্ছে মস্তিষ্কের জটিলতা, মানে মস্তিষ্কের যে গঠন, ডেভেলপমেন্ট, সেটার পরিবর্তন। মস্তিষ্কের আকারের বৃদ্ধি, তাই না? কারণ তাদের আকারের সঙ্গে এখনকার যে মানুষ, তার আকারের বৃদ্ধি। আচ্ছা, এছাড়াও বুদ্ধিমত্তার সামগ্রিক বৃদ্ধি। সেকেন্ড, মানুষের বানর গোষ্ঠী থেকে মানুষ ইভলিউশন ঘটার সময় তাদের আর কী বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে? করটির যে গহ্বর, সে গহ্বরের বৃদ্ধি। মানুষের মস্তিষ্ক বৃদ্ধি তখনই পাবে যদি সেখানকার করটির মধ্যে তো মস্তিষ্ক থাকে, তো সে করটির আকার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে মস্তিষ্কের আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাহলে করটি, গহ্বরের বৃদ্ধি, ঠিক আছে? দেখো, থার্ড হচ্ছে যে এদের দ্বিপদ গমন করে। প্রথমে তারা 4 পায়ে হাঁটতে শিখে, ধীরে 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 যখন মানুষে পরিণত হয়, তখন তারা কী হচ্ছে? দ্বিপদ গমন করে। তাহলে বলতে পারি এদের বৈশিষ্ট্য হচ্ছে তোমার দ্বিপদ গমন, ওকে? ও দাঁড়াবার জন্য যে ঝুঁকি, সেই ঝুঁকি তারা ভঙ্গি তাদের মধ্যে তৈরি হয়েছিল, দাঁড়াবার ভঙ্গি তাদের মধ্যে এসেছিল। নেক্সট হচ্ছে যে এদের অগ্রপদ তৈরি হয়েছিল কোনো বাহুকে, কোনো বস্তুকে আঁকড়ে ধরার জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে পশ্চাৎপদের নখের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল। নেক্সট হচ্ছে পশ্চাৎপদের দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর অগ্রপদের হ্রাসপ্রাপ্ত। আসতে পারে এটা যে মানুষের বিবর্তনের বা অভিব্যক্তিতে মানুষের বৈশিষ্ট্যগুলো কী কী, বা আসতে পারে যে মানুষের বৈশিষ্ট্যের যে বিবর্তনের ধারা, সেখানে বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে মস্তিষ্কে জটিলতা বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে যখন মানুষের পরিণত হয় ইভলিউশনের পরিবর্তনের মাধ্যমে, তখন মস্তিষ্কে জটিলতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রথম যখন বানর ছিল তখনকার যে মস্তিষ্কের আকার তার তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত, করটির গহ্বরের বৃদ্ধি, দ্বিপদ গমন এবং দাঁড়াবার ঝুঁকি ভঙ্গি তৈরি হয়েছিল, পশ্চাৎপদের দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত এবং অগ্রপদের যে বৃদ্ধি সেটা হ্রাসপ্রাপ্তি ঘটেছিল। আচ্ছা, আর কি ঘটে মানুষের ইভলিউশনের সময়? আর কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না? আঙুলে, নোট করে নেবে, আঙুলের যে নখ, সেই মানে খুর যেটা বলা হয়, সেই নখরের পরিবর্তে আঙুলের নখরের বা খুরের পরিবর্তে কী হয়েছিল? নখ, তাই তো? হিউম্যান্সের ক্ষেত্রে তো সেটাই লক্ষ্য করা যায়, নখ বর্তমান। তারপরে বসেছিল মেরুদণ্ডের গ্রীবা, যে গ্রীবা অংশটা, সেই গ্রীবা অংশে কী হয়েছিল না বক্রতা বা একটু বাঁকানো লক্ষ্য করা গেছে, মানুষের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত করেছিল। আর কৃন্তক, আমাদের যে কৃন্তক ও ছেদক,
সেই ছেদক দাঁতের আকারটা হ্রাস পেয়েছিল। দাঁতের আকার হ্রাস, তাই না? অর্থাৎ এপস এর কথা যদি বলি, বানর, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো দাঁতের মানে আকারটা খুব লম্বা ছিল, দীর্ঘ বড় ছিল, অনেকটা লম্বা। কিন্তু ধীরে ধীরে ইভলিউশনের মাধ্যমে যখন মানুষের মধ্যে মানুষ পরিণত হয়, তখন সেক্ষেত্রে কিন্তু এই দুটো দাঁতের আকারের সংখ্যাটা ছোট হতে থাকে। আর কি হয়, চোয়াল দুর্বল হয়ে ওঠে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি, চিবুক, চিবুক ও থুতনির উৎপত্তি হলো, যেটা হিউম্যানসের মধ্যে দেখা যায়। তাহলে এই জিনিসগুলো ঘটেছে কার মধ্যে, পরিবর্তনটা এসেছে কী কারণের জন্য না, ইভলিউশনের জন্য এই পরিবর্তনগুলো লক্ষ্য করা গেছে। এই বৈশিষ্ট্যগুলো নোট ডাউন করে নেবে। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে মানুষের ইভলিউশন বিবর্তনের ধারা অনুযায়ী? আর কি কি বৈশিষ্ট্য দেখো, যে শ্রোণীচক্র, সে শ্রোণীচক্র মানে শ্রোণীদেশ কোমরের নিচে, সেখানে যে ইলিয়াক অস্থি সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। শ্রোণীচক্রে ইলিয়াক অস্থির বৃদ্ধি বা প্রশস্ত। আচ্ছা, আর কি, মুখের উপরে অস্থির খাঁজ বিলুপ্ত এবং কপালটা সোজা, মুখমণ্ডল চ্যাপ্টা, মুখমণ্ডল চ্যাপ্টা ও দেখো কপালটা হচ্ছে সোজা হিউম্যানসের ক্ষেত্রে, যেটা ইভলিউশনের পরিবর্তনের মাধ্যমে ঘটেছে। আর কি লক্ষ্য করা যায় না, দ্বিনেত্র, দ্বিনেত্র দৃষ্টি মানে একটা বস্তুকে দুইভাবে দেখা যেতে পারে বা দুটো বস্তুকে আলাদা আলাদাভাবে লক্ষ্য করা যায়, দ্বিনেত্রী দৃষ্টি দর্শন। তো এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো তো মাথায় রাখবে, ঠিক আছে। কিভাবে তাদের বিবর্তনের ধারা অনুযায়ী, অর্থাৎ হিউম্যানস যখন মানুষের মধ্যে যে ইভলিউশনারি যে পরিবর্তনের ধারা কোন কোন পথে হয়েছিল সেগুলো, তারপর তাদের মধ্যে সামাজিক যে বোধ সেটা কৃষ্টি প্রদর্শন হয়েছিল, ঠিক আছে। এবার দেখো, এশিয়ার ওরাং ওটাং, গিবন, আফ্রিকা সিম্পাজি, গরিলা, এপ, এই বন মানুষের মানে এরা ছিল বন মানুষের পর্যায়ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, মানুষের সঙ্গে যে বিজ্ঞানীরা বলেছিল যে মানুষের সঙ্গে তাদের কাছাকাছি একটা স্পিসিস, যেমন ধরো এপ, সে এপের অনেক মিল থাকলেও তাদের মধ্যে কিছু পার্থক্য তিনারা লক্ষ্য করেছিলেন। পার্থক্যগুলো কি কি দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের মনে হয় এসেছিল এর আগেবারে কোশ্চেনটা দেখবে তো এসেছিল কিনা, যে মানুষ ও এপের মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের যদি উচ্চ মাধ্যমিক এবারে না আসে তাহলে তোমাদের কিন্তু আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এপ আর মানুষের মধ্যে পার্থক্য। তো ফার্স্ট আমরা যদি বলি যে এদের মস্তিষ্কের যে গহ্বর, ঠিক আছে, সাইজ কত ছিল, কীরকম, দেখো তোমরা এখানে বিষয় করে লিখবে, আমার বোর্ড ছোটো করে লেখার জায়গা নেই, পার্থক্য লেখার সময় এই সাইডে বিষয় লিখবে, দেন এখানে পয়েন্ট করে লিখবে। তাহলে ফার্স্ট আমরা যদি বলি দেহের লোম, তাহলে দেখো এপের ক্ষেত্রে কিন্তু সমগ্র দেহ, এদের সমগ্র দেহ হচ্ছে পুরু এবং ঘন লোমে আবৃত থাকে, ঘন লোম দ্বারা আবৃত, এটা ঝেড়ে মুখস্থ করবে, ঠিক আছে। আর মানুষের ক্ষেত্রে কিন্তু দেহ খুব হালকা, তাই না, আমাদের কি ঘন লোম আছে নাকি, দেহ হালকা লোমে আবৃত, হালকা লোম দ্বারা আবৃত, ওকে। নেক্সট হচ্ছে দেখো যে এপ হাঁটার জন্য, এপের হাঁটার জন্য 4টি পা কাজে লাগায়, এরা হাঁটার জন্য কি হচ্ছে 4টি পা কাজে লাগায়, ঠিক আছে। আর মানুষের ক্ষেত্রে কিন্তু এরা 2টি পা দিয়ে হাঁটতে পারে, ওদের দ্বিপদ গমন করে, দ্বিপদ গমন করে, ঠিক আছে। নেক্সট পার্থক্য বলি যে এদের অগ্রপদ মানুষের তুলনায়, মানে এপের অগ্রপদ মানুষের তুলনায় বড়, তাহলে এদের অগ্রপদটা মানুষের তুলনায় বড়, ঠিক আছে। আর মানুষের অগ্রপদ এদের তুলনায় ছোট, আর এদের অগ্রপদ মানুষের তুলনায় ছোট। তাহলে এখানে হেডিং করবে যে দেহের লোম,
এখানে পায়ের কাজ এবং অগ্রপদ, এখানে বিষয় লিখে তারপর পয়েন্টগুলো লিখবে, এই পার্থক্যগুলো। এপের ক্ষেত্রে মানে অগ্রপদ মানুষের তুলনায় অনেক বড় হয়, আর মানুষের হচ্ছে তোমার কি এপের তুলনায় অনেক ছোট। এই পার্থক্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা এই কোশ্চেনটা আসতে পারে। দেখো চিবুক, এপের ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে এদের মুখমণ্ডলে যে তোমার চিবুক বর্তমান থাকে, বা যেটাকে বলা হচ্ছে অর্থ জ্ঞানাথাস, অর্থাৎ চিবুক এদের ক্ষেত্রে থাকে না। সরি, এপের ক্ষেত্রে চিবুক থাকে না। এপের ক্ষেত্রে আমরা বলবো যে মুখমণ্ডলে, এটার মুখমণ্ডলে প্রোগন্যাথাস, মানে চিবুক থাকে না, চিবুক থাকে না, ঠিক আছে। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে তোমার কি চিবুক বর্তমান, চিবুক বর্তমান, বা যাকে আর একটা টার্ম বলা হয় কি না অর্থজ্ঞানাথাস। অর্থজ্ঞানাথাস মানুষের ক্ষেত্রে বলা হয় কারণ চিবুক বর্তমান, আর এপের ক্ষেত্রে চিবুক থাকে না। তারপর এদের পয়েন্ট বলবে যে এদের তোমার দাঁতের সজ্জারীতি, এদের দাঁতের সজ্জারীতি মানুষের ক্ষেত্রে, এপের ক্ষেত্রে দেখো দাঁতের সজ্জারীতি হচ্ছে তোমার কেমন ইউ আকৃতি, এদের ক্ষেত্রে দাঁতের সজ্জারীতি ইউ আকৃতি, ঠিক আছে। আর মানুষের ক্ষেত্রে দাঁতের সজ্জারীতি হচ্ছে প্যারাবোলা, মানুষের ক্ষেত্রে প্যারাবোলা দাঁতের সজ্জারীতি। আচ্ছা, এদের ক্ষেত্রে অর্থাৎ এপের ক্ষেত্রে ছেদক এবং কৃন্তক দাঁত বড়, এদের ছেদক ও কৃন্তক দাঁত বড়, ঠিক আছে, এবং লম্বাটে। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে ছেদক ও কৃন্তক দাঁত হচ্ছে ছোট, ঠিক আছে। তাহলে এই পার্থক্যগুলো করবে যে চিবুক হচ্ছে মুখমণ্ডলে প্রোগন্যাথাস, মানে এপের ক্ষেত্রে চিবুক থাকে না, মানুষের ক্ষেত্রে বর্তমান। দাঁতের সজ্জারীতি এপের ক্ষেত্রে ইউ আকৃতির, আর মানুষের ক্ষেত্রে প্যারাবোলা। আর ছেদক ও কৃন্তক দাঁত হচ্ছে তোমার, ছেদক ও কৃন্তক দাঁত আকারে বড় এবং লম্বাটে হয়ে থাকে, বেরিয়ে থাকে। আর মানুষের ক্ষেত্রে কিন্তু ছেদক এবং কৃন্তক দাঁতটা ছোট। নেক্সট পয়েন্ট দেখো ডায়াস্টেমা, এখানে বিষয় লিখবে ডায়াস্টেমা বা সিমিয়ান গ্যাপ। এটা কি? কৃন্তক ও ছেদকের মাঝে যে ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্থানে সিমিয়ান গ্যাপ থাকে। এদের ক্ষেত্রে কি হয় না, কৃন্তক ও ছেদকের মাঝে কি গ্যাপ থাকে বললাম, ফাঁকা যে স্থান, ফাঁকা স্থানে সিমিয়ান গ্যাপ থাকে, মানে এদের গ্যাপটাকে সিমিয়ান গ্যাপ বলে, ঠিক আছে, সিমিয়ান গ্যাপ থাকে, ওকে। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে তোমার কি না, সিমিয়ান গ্যাপ থাকে না, মানে মানুষের ক্ষেত্রে এই গ্যাপটা থাকে না, যেটা সিমিয়ান গ্যাপ বলছি। আর এপের ক্ষেত্রে সিমিয়ান গ্যাপ লক্ষ্য করা যায়। আচ্ছা, এদের হেডিং করবে মস্তিষ্কের গহ্বর। এপের ক্ষেত্রে মোটামুটি 460 সিসি থেকে 600 সিসি এদের ওজন গহ্বরটার। আর মানুষের ক্ষেত্রে 1350 থেকে 2000 সিসি, করোটি সিসি এটা ওজন, ঠিক আছে। আচ্ছা, এদের হচ্ছে বাচন ক্ষমতা। এপের ক্ষেত্রে কিন্তু নিম্নমানের বাচন ক্ষমতা, অর্থাৎ শব্দ সকলের মধ্যে কিন্তু কোনো বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় না। এদের হচ্ছে তোমার বাচন ক্ষমতা নিম্নমানের, নিম্নমানের বাচন ক্ষমতা। আর এদের হচ্ছে উচ্চমানের বাচন ক্ষমতা, উচ্চমানের। এখানে বিষয় দিয়ে তারপরে পার্থক্যগুলো লিখবে, ঠিক আছে। দাঁড়ানোর ভঙ্গিমা করতে পারো যে এই এপ জাতীয় মানুষরা তারা কুঁজো হয়ে দাঁড়ায়, আর মানুষ হচ্ছে তোমার সাবলী, মানে এরা হচ্ছে তোমার রিজু হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে। আর ভ্রু ভাঁজ, এপের ক্ষেত্রে প্রকট, আর মানুষদের ক্ষেত্রে ভাঁজটা খুব অল্প। নেক্সট এটা এখান থেকে এই চ্যাপ্টার, এই পার্টটা হিউম্যান ইভলিউশনের মধ্যে এপ আর মানুষের মধ্যে পার্থক্য আসার সম্ভাবনা আছে। আর এখানে যে কয়েকটা জিনিস বলা হবে তাদের মধ্যে একটা কোশ্চেন 3 নম্বর আসতে পারে, যে আধুনিক মানুষের যে পূর্বপুরুষ, কতগুলো পূর্বপুরুষ ও তাদের বৈশিষ্ট্য, এখানে যেখানে একটা তুলে দেয়,
ঠিক আছে, আগেবারে কোশ্চেনটা দেখবে যে কী এসেছিল। তো প্রথম হচ্ছে আধুনিক মানুষের প্রথম পূর্বপুরুষ ছিল ড্রায়োপিথেকাস, এটা একটু মনে রেখো, ড্রায়োপিথেকাস। এইগুলোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন ফ্রেম হয়, মানে পুরো তুলে দেয় ডিরেক্টলি যে ড্রায়োপিথেকাস বা রামাপিথেকাসের বৈশিষ্ট্য। তো দেখো এই ড্রায়োপিথেকাস হচ্ছে মায়োসিনের প্রথম দিকে, মানে বিভিন্ন যুগ আছে তার মধ্যে মায়োসিন একটা যুগ, সে মায়োসিন যুগের প্রথম দিকে এই ড্রায়োপিথেকাসের নিদর্শন পাওয়া গেছে। তাহলে কোন যুগ? যুগটা মনে রাখবে যে মায়োসিন যুগ। ঠিক আছে, এই যুগের জীবাশ্ম সম্পর্কে বিশ্লেষণ করা যায়। মায়োসিন যুগের ড্রায়োপিথেকাসে হচ্ছে তোমার মানুষের যে পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ সম্পর্কে জানা গেছে, এবং এই সময় কি জানা যায়? জীবাশ্ম, এই সময় জীবাশ্মকে বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, তাহলে এই যুগে ড্রায়োপিথেকাস যুগের বৈশিষ্ট্য কি এটা আসবে না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট মনে রাখো যে এই সময় শিল্পাঞ্জির সঙ্গে যে অনেক মিল, সেই মিলগুলো পাওয়া যায়। তাহলে এই যুগে কি হচ্ছে না, শিম্পাঞ্জির সঙ্গে মিলটা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, আর অনেক বিজ্ঞানীরা মনে করেন কি যে এই ড্রায়োপিথেকাসই ছিল বানরের সাধারণ পূর্বপুরুষ। তাহলে আধুনিক যে মানুষ সৃষ্টি হয়েছে তার আগে তো তাদের পূর্বপুরুষ ছিল, একবারে তো সৃষ্টি হয়নি, ইভলিউশনারি পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে তখন সেটা উঠে এসেছে। তো সেই যে পূর্বপুরুষ প্রথম ড্রায়োপিথেকাস বলা হচ্ছে, সেটা মায়োসিন যুগে ড্রায়োপিথেকাসকে খুঁজে পাওয়া গেছে, যেখানে জীবাশ্ম সম্পর্কে বিশ্লেষণ করা উল্লেখ করা আছে। এবং এই যুগে বলা হয়েছে যে শিম্পাঞ্জির সঙ্গে যে মিল, সেই বানরের শিম্পাঞ্জির সঙ্গে মিলটা খুঁজে পাওয়া গেছে। ওকে, ভারতবর্ষের অনেক জায়গায়, ইউরোপ থেকে এই ড্রায়োপিথেকাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়। এর পরবর্তীকালের যে মানুষের পূর্বপুরুষ, সেটা ওকে বলা হচ্ছে রামাপিথেকাস, এটা ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর হচ্ছে কি না, আধুনিক মানুষের পূর্বপুরুষ হচ্ছে সেকেন্ড হচ্ছে কি রামাপিথেকাস। রামাপিথেকাস, এই রামাপিথেকাস ভারতের শিবালিক পাহাড় অঞ্চলে, মানে হিমালয়ের যে ভাগ, সেই একটা ভাগ শিবালিক পাহাড়, সেই অঞ্চলে রামাপিথেকাসের জীবাশ্ম পাওয়া যায়। তাহলে এই যে আমরা জিনিসগুলো বলছি, এগুলোকে আমরা সত্যি আদৌ দেখেছিলাম, কিন্তু এগুলোকে আমরা বিশ্বাস করতে হবে, কারণ যেহেতু ইভলিউশনারি প্রমাণের জন্য আমরা বলেছি যে ইভলিউশনকে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই না, একটা স্লো প্রসেস, কিন্তু আমরা এটাকে ডেফিনেটলি বিশ্বাস করতে পারি, কারণ এখানে কি হচ্ছে না, তাদের যে জীবাশ্ম ঘটিত কিছু প্রমাণ, সেই প্রমাণ দিয়ে থাকে যে হ্যাঁ ইভলিউশন ঘটেছে। তাহলে সেই জীবাশ্ম ঘটিত প্রমাণ হচ্ছে কি রামাপিথেকাস, সে জীবাশ্ম পাওয়া গেছিল কোথায় না, ভারতের যে শিবালিক পাহাড় অঞ্চলে কি হয় না, এই রামাপিথেকাসের জীবাশ্ম পাওয়া যায়। যদিও এই জীবাশ্ম বলতে হচ্ছে তোমার কি পাওয়া গেছিল এখানে, তো রামাপিথেকাস যুগের বৈশিষ্ট্য হচ্ছে এখানে চোয়ালের অংশ, এখানে চোয়ালের অংশ ও কতগুলো দাঁত পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে পূর্বপুরুষের যে যুগ রামাপিথেকাস, প্রায় কত বছর আগে, 14 থেকে 15 মিলিয়ন বছর আগে বিজ্ঞানীরা বলেছেন যে রামাপিথেকাসরা বিরাজ করতো, মানে তারা এখানে বসবাস করতো। আফ্রিকা থেকে প্রায় অনেক কিছু এই চোয়ালের অংশ এবং দাঁত জীবাশ্ম হিসেবে পাওয়া গেছিলো, যাদেরকে বলা হচ্ছে কেনিয়াপিথেকাস। ঠিক আছে, এবং এই যুগে অর্থাৎ রামাপিথেকাসের সময় মানুষের বৈশিষ্ট্য, মানে সেই সময় দাঁতের গঠন দেখে অনুমান করা হয়েছিল যে এদের খাদ্যাভ্যাস মনে হয় মানুষের মতোই ছিল, এবং সম্ভবত এরা মানে পিছনের পায়েও ভর দিয়ে হাঁটতে পারত। তাহলে তারা একটা আনুমানিক আন্দাজ, মানে জীবাশ্মের উপর নির্ভর করে এই বৈশিষ্ট্যগুলো উঠে এসছে, যে কোন যুগে কীরকম বৈশিষ্ট্য পাওয়া যায়, এবং তার ভিত্তিতে অনুমান করা হয়েছিল যে এরাও তাহলে মানুষের মতো দাঁত দিয়ে তারা চিবিয়ে খাদ্য গ্রহণ করতো। এইটাও ততটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে অস্ট্রালোপিথেকাস, এটা ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে আধুনিক মানুষের পূর্বপুরুষের নাম কি ছিল, এই সিকোয়েন্সগুলো মনে রাখবে। প্রথম বললাম ড্রায়োপিথেকাস, নেক্সট বললাম রামাপিথেকাস, এবং তারপর হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতে পারে যে অস্ট্রালোপিথেকাসের আর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা দেখো 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রেমন্ড
ডাট তিনি দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম এই অস্ট্রালোপিথেকাসকে খুঁজে পেয়েছিলেন, ঠিক আছে। তারপর আফ্রিকা এবং জাভা ইত্যাদি অঞ্চলে তাদের কিছু নিদর্শন পাওয়া যায়, এগুলো বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। এই অস্ট্রালোপিথেকাসের সময় সেখানে বিজ্ঞানীরা বলেছিলেন যে এটা ছিল এমন একটা সময় যেখানে মানুষ এবং বানরের মধ্যবর্তী অবস্থা। তাহলে অস্ট্রালোপিথেকাস হচ্ছে, বা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, মানুষ ও বানরের মধ্যবর্তী অবস্থা। তাহলে বলতে পারে যে মানুষ এবং বানরের যে মধ্যবর্তী অবস্থা সেইটার কোন পূর্বপুরুষ ছিল? অস্ট্রালোপিথেকাস, ঘুরিয়ে দিতে পারে। তো এই যুগে মানে এদের যে প্রথম মানে মানব এপ বলা হয়, এই অস্ট্রালোপিথেকাসকে বলা হয় প্রথম মানব এপ। তো অভিব্যক্তির পথে বা ইভলিউশনারি চেঞ্জের সময় এদের যে কী কী উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি ধরা পড়েছিল অস্ট্রালোপিথেকাসে, সেগুলো হচ্ছে, দেখো এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই বৈশিষ্ট্যগুলো আসে যে এদের মস্তিষ্কের ওজন কত ছিল, এদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ছিল প্রায় 450 সিসি থেকে 600, কিন্তু আমাদের এখন বর্তমানে কত? 1400 থেকে 2000, ঠিক আছে। আচ্ছা, প্রথম দেখো অনেকটা ডিফারেন্স, কিন্তু তবুও এটাকে প্রথম মানব এপ বলে ধরা হয়েছিল। সেকেন্ড হচ্ছে এদের মুখমণ্ডল কেমন ছিল, এদের এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। মুখমণ্ডল ছিল প্রোগন্যাথাস, মানে এদের চিবুক ছিল না। থার্ড হচ্ছে এদের চোখের উপরে ভ্রু ছিল খাঁজযুক্ত, এদের চোখের উপরে ভ্রু ছিল খাঁজযুক্ত। বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এদের দাঁতের যে খিলান সেগুলো ছিল মসৃণ প্যারাবোলা ধরনের, ঠিক আছে। এদের চোয়ালে কোনো রকম সিমিয়ান গ্যাপ ছিল না, এদের চোয়ালে কোনো সিমিয়ান গ্যাপ ছিল না, চিবুকের অস্তিত্ব ছিল না। চোয়াল এবং দাঁত আধুনিক মানুষের চেয়ে কিছুটা বড় ছিল। তাহলে দেখো প্রথম অস্ট্রালোপিথেকাস মানুষের পূর্বপুরুষ, যেটা হচ্ছে তোমার মানুষ এবং এপের মধ্যবর্তী একটা স্টেজ বলা হচ্ছে, পর্যায় বলা হচ্ছে, এবং যাকে মানব এপ বলা হয়। এই পরীক্ষা আসবে জাস্ট অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথম দেখো তাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছিল, কি দেখে না জীবাশ্ম দেখে এইগুলো পাওয়া গেছিল যে এই ধরনের বৈশিষ্ট্য ছিল, এবং যাকে মনে করা হয়েছিল যে হ্যাঁ তাহলে মানুষের সঙ্গে এদের মিল কিছু না কিছু বর্তমান। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট হোমো হ্যাবিলিস। নেক্সট পূর্বপুরুষ কী ছিল? হোমো হ্যাবিলিস। তাহলে প্রথম থেকে মনে রাখবে কি বললাম, ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, নেক্সট হচ্ছে হোমো হ্যাবিলিস, এগুলো ইম্পর্টেন্ট। এর বৈশিষ্ট্য কী ছিল? এটা ছিল প্লিস্টোসিন যুগে, যুগটা মনে রাখবে, এটা ছিল প্লিস্টোসিন যুগের পূর্বপুরুষের নাম কি ছিল? হোমো হ্যাবিলিস। এদের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কী ছিল দেখো, আগে বললাম যে অস্ট্রালোপিথেকাসের ক্ষেত্রে অস্ট্রালোপিথেকাস যে পূর্বপুরুষ ছিল তাদের মস্তিষ্কের ওজন ছিল 450 থেকে 600, আর হোমো হ্যাবিলিস মানে তার ইভলিউশনারি চেঞ্জ ঘটেছে কতটা দেখো, তার পরবর্তীকালে যে পূর্বপুরুষ তাদের হচ্ছে জেনারেশন, তাদের ক্ষেত্রে মস্তিষ্কের কতটা আয়তন ছিল না, মস্তিষ্কের মোট আয়তন হচ্ছে কত? 650 থেকে 700, মানে একটু ডেভেলপ হয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। নেক্সট হচ্ছে এদের যে করটি, অর্থাৎ হোমো হ্যাবিলিসদের করটির যে অস্থি, সেই করটির অস্থিগুলি ছিল অপেক্ষাকৃত পাতলা, করটির অস্থিগুলো ছিল পাতলা। আর এদের ঊর্ধ্ব এবং নিম্ন চোয়াল, এই হোমো হ্যাবিলিসদের ঊর্ধ্ব এবং নিম্ন চোয়াল ছিল ক্ষুদ্রাকার, ঠিক আছে। মানে ধীরে ধীরে কমতে থাকছে, ডেভেলপ ঘটছে। আগে দেখলাম যে অনেক বড় ছিল, ঠিক আছে, বা চোয়াল ছিল না। আগে আমরা দেখলাম কি অস্ট্রালোপিথেকাসের ক্ষেত্রে দেখলাম যে এদের কিন্তু কোনো রকম মুখমণ্ডলে প্রোগনাথাস মানে চোয়াল ছিল না, কিন্তু এই ক্ষেত্রে দেখো বর্তমান ধীরে ধীরে বর্তমান, বা চোয়ালে কোনো গ্যাপ ছিল না। আচ্ছা, আর এদের ক্ষেত্রে হোমো হ্যাবিলিসের ক্ষেত্রে যে হাড়ের যে গঠন, অর্থাৎ হিউমেরাস রেডিয়াস এই সব কিছু পাওয়া গেছে কোথা থেকে না, জীবাশ্ম থেকে। তারপরে স্ক্যাপুলার
এদের গঠন অনেকটা বন মানুষের মতো পাওয়া গেছিল। আর কি, এদের মেরুদণ্ড ছিল ঋজু প্রকৃতি, অর্থাৎ এরা হাঁটা চলায় সক্ষম ছিল। আর এদের বৈশিষ্ট্য ক্যানাইন উপস্থিত, এদের ক্যানাইন ছিল উপস্থিত, অর্থাৎ এরা মাংসশাসী। তাহলে দেখো ধীরে ধীরে কতটা চেঞ্জ করছে, দেখো পরবর্তী পুরুষ যেটা, তাদের মধ্যে মস্তিষ্ক ডেভেলপ ঘটেছে, করটির অস্থিগুলো ধীরে ধীরে পাতলা হতে শুরু করেছে, ঊর্ধ্ব নিম্ন চোয়ালটা ক্ষুদ্র হয়েছে, মানে কমছে আয়তনটা, হিউমেরাস রেডিয়াসের যে হাড় বোন সেটা বন মানুষের মতো এদের গঠন লক্ষ্য করা গেছিল, এবং ক্যানাইন উপস্থিত ছিল যারা মাংসশাসী বলা হচ্ছে। ঠিক আছে, এই অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস এইগুলোর মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। বৈশিষ্ট্য, শুধু বৈশিষ্ট্য জিজ্ঞাসা করবে, আর কিছু না। নেক্সট হচ্ছে মানুষের আধুনিক পূর্বপুরুষের যে পূর্বপুরুষ, ফিফথ হচ্ছে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস, এটাও ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে যেমন একটা আসবে। দেখো 1891 সালে দুবোইস 1891 সালে প্রথম এদের জীবাশ্ম উদ্ধার করেন। হোমো ইরেক্টাসদের জীবাশ্ম বিজ্ঞানী দুবোইস তিনি প্রথম 1891 খ্রিস্টাব্দে উদ্ধার করেছেন। অর্থাৎ সাধারণ কথায় এই হোমো ইরেক্টাসদেরকে আর একটা নাম বলা হতো, কি বলা হতো না, পিথেক্যান্থ্রোপাস। তাহলে এই নামটা মনে রাখবে, পিথেক্যান্থ্রোপাস বলা হতো কোন পূর্বপুরুষকে, হোমো ইরেক্টাসকে বলা হতো। ঠিক আছে, এখান থেকেও কিন্তু বিভিন্ন রকম জীবাশ্ম উদ্ভব হয়। পরবর্তীকালে বিজ্ঞানী মিয়ার নামকরণ করেছিলেন কি না, হোমো ইরেক্টাস। তাহলে হোমো ইরেক্টাসের নামকরণ প্রথম কি করেছিলেন, বিজ্ঞানী মিয়ার। আর প্রথম হোমো ইরেক্টাসের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন কে, শর্ট কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট। প্রথম জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন দুবোইস 1891 সালে, এবং হোমো ইরেক্টাসকে বলা হতো সাধারণ কথায় পিথেক্যান্থ্রোপাস। পরবর্তীকালে বিজ্ঞানী মিয়ার তিনি নামকরণ করেছিলেন এই হোমো ইরেক্টাস, যে বলে জাভা মানুষ। দেখো এই হোমো ইরেক্টাসদের বৈশিষ্ট্যটা কি ছিল। এই হোমো ইরেক্টাস বা জাভা মানুষ ও পিকিং থেকে জীবাশ্মের নাম দেওয়া হয়েছিল হোমো ইরেক্টাস। অর্থাৎ এদের পাওয়া জীবাশ্ম থেকে পরবর্তীকালে মডিফাই পরিবর্তনের মাধ্যমে তাদের নাম রাখা হয়েছিল হোমো ইরেক্টাস। ঠিক আছে, এবং প্লিস্টোসিনের মাঝের দিকে অস্ট্রালোপিথেকাস থেকে হোমো ইরেক্টাস জন্ম নিয়েছিল। ঠিক আছে, পরবর্তীকালে মানে অস্ট্রালোপিথেকাসের পরবর্তী হচ্ছে তোমার কি, হোমো ইরেক্টাস। এখানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, এদের মস্তিষ্কের আয়তন ছিল, এদের হোমো ইরেক্টাসের মস্তিষ্কের আয়তন ছিল কত, 700 সিসি মতো। ঠিক আছে, এদের মুখমণ্ডল ছিল প্রোগনাথাস, এদের মুখমণ্ডল ছিল, এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে। এটা ছিল প্রোগনাথাস, মানে চোয়াল ছিল না। আর কি ছিল, এদের চোয়াল ছিল, চিবুক ছিল না, এদের চোয়াল ছিল মজবুত, প্রকৃতির। ঠিক আছে, এবং দাঁত ছিল উন্নত ধরনের, আর কি বৈশিষ্ট্য, এদের কপালটা ছিল নিচু প্রকৃতির এবং ঢালু। ডায়াগ্রাম ছবিগুলো একবার দেখবে তাহলে বুঝতে পারবে, পড়ার সঙ্গে সঙ্গে ছবিগুলো একটু দেখে নিও। কপাল ছিল নিচু প্রকৃতির, আর এদের উচ্চতা ছিল প্রায় 5 ফুট, আর এদের ওজন ছিল প্রায় 70 কেজি মতো। ঠিক আছে, এবং তারা বিভিন্ন যন্ত্রপাতিকে ব্যবহার করতে শিখেছিল। তাহলে অস্ট্রালোপিথেকাসের পর দেখলাম হোমো ইরেক্টাস, যেখানে মস্তিষ্কের আয়তনটা ছিল, মুখমণ্ডল ছিল প্রোগনাথাস, চোয়াল ছিল মজবুত, দাঁত উন্নত, কপাল নিচু প্রকৃতির এবং উচ্চতা ছিল 5 ফুট এবং ওজন ছিল 70 কেজি। এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে যে কোন যুগের কোন বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য লেখার সময় মনে রাখবে সিকোয়েন্সটা, যে অস্ট্রালোপিথেকাসের পর এসছে হোমো হ্যাবিলিস, না রামাপিথেকাসের পর কি এসছে, তারপরে হোমো ইরেক্টস। তো যেহেতু একটা করে জেনারেশন এগোচ্ছে, সেহেতু তাদের মধ্যে উন্নত বৈশিষ্ট্য অবশ্যই লক্ষ্য করা যাবে। তারপরে হচ্ছে হোমো সেপিয়েন্স। তারপরে এলো কোন পূর্বপুরুষ, হোমো সেপিয়েন্স। সবগুলো ইম্পর্টেন্ট।
দেখো হোমো ইরেক্টার্সের পর মানে মানুষ্য গোত্রীয় যে জীবের আবির্ভাব হয়েছিল তাদেরকে নাম করা হয়েছিল হোমোসেপিয়েন্স। এইগুলো সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, জীবাশ্মের উপর ভিত্তি করে, ঠিক আছে। হোমোসেপিয়েন্সকে আরেকটা কী নামে বলা হয়, এদেরকে বলা হচ্ছে যে নিয়েন্ডারথাল মানুষ বলা হতো। হোমো ইরেক্টাস না এসে বলতে পারে যে নিয়েন্ডারথাল মানুষদের বৈশিষ্ট্য লেখো, একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ মানুষ মানে নিয়েন্ডারথাল মানুষ ছিল অনেকটা উন্নত। এদের বৈশিষ্ট্যগুলো কী হবে তাহলে, হোমো ইরেক্টাসের অপর নামটা মনে রাখবে নিয়েন্ডারথ্যালাস। দেখো অ্যাডভান্স ক্যারেক্টার অবশ্যই, মস্তিষ্কের ওজন, যেটা আমাদের আধুনিক মানুষ বলছি আমরা, সেই মস্তিষ্কের ওজনটা কেমন ছিল, মস্তিষ্কের ওজন ছিল 1450 সিসি, অবশ্যই মনে রাখবে, আসতে পারে হোমোসেপিয়েন্সের বৈশিষ্ট্য। তবে হোমোসেপিয়েন্স না দিয়ে সাধারণত অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস এগুলোর বৈশিষ্ট্য চেয়ে থাকে পরীক্ষাতে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার দেখো এদের যে উন্নত বৈশিষ্ট্য সেগুলো সবগুলো লিখবে। যে মানুষের ক্ষেত্রে তারা দুই পায়ে ধীরে ধীরে গমন করতে শুরু করলো, এদের কপালটা ছিল স্ট্রেট, ওকে। তারপরে এদের কিন্তন এবং ছেদকের দাঁতের যে স্ট্রাকচার সেটা ধীরে ধীরে কমেছিল, ঠিক আছে। অর্থাৎ প্রায় এটা নিয়েন্ডারথাল মানুষ আজ থেকে প্রায় দীর্ঘ বছর আগে বিরাজ করত। এদের চোয়াল ছিল খুব মজবুত এবং দাঁত ছিল অনেকটা আজকের যেমন মানুষ সেরকম ছিল এদের দাঁতের গঠন, ঠিক আছে। আচ্ছা, হোমোসেপিয়েন্স গেল, মানে আমাদের আধুনিক মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে উল্লেখ করে দেখাবে। তারপর হচ্ছে ক্রো ম্যাগনান মানুষ। এরা দেখো নিয়েন্ডারথাল বা হোমোসেপিয়েন্স মানুষের পরেই এদের অবস্থান ছিল। এর আবার হোমোসেপিয়েন্স বা নিয়েন্ডারথাল মানুষের থেকে অনেকটা উন্নত, প্রায় আজকের মানুষের পর্যায়ে পড়ে, ঠিক আছে। এবং এই ক্রো ম্যাগনান মানুষকেই বলা হচ্ছে হোমো সেপিয়েন্স, ঠিক আছে। তাহলে হোমো সেপিয়েন্সদের থেকেও অনেকটা উন্নত মানের, যেটা আজকাল বর্তমান যুগের যে মানুষ যাদেরকে কি বলা যায় হোমো সেপিয়েন্স, ওকে। এদের বৈশিষ্ট্যগুলো কি দেখো, এদের উচ্চতা ছিল প্রায় 180 সেমি, ঠিক আছে। মস্তিষ্কের ধারণ ক্ষমতাটা বেড়ে হয়েছিল 600, যেটা আমাদের বর্তমানে দেখা যায় মস্তিষ্কের ধারণ ক্ষমতা, ঠিক আছে। এরা কি হতো, যেহেতু বর্তমান যুগের মানুষ তাহলে আমরা সেই বৈশিষ্ট্যগুলো লিখতে পারি যে যন্ত্রপাতি ব্যবহার ও শিল্প যাতেও তারা কি ছিল না পারদর্শী, মানে বর্তমানে যেটা বলছি। তাহলে হোমো সেপিয়েন্সদের থেকেও দেখো আরও উন্নত মানের হচ্ছে কি ক্রো ম্যাগনান মানুষ, যাকে বলা হচ্ছে হোমো সেপিয়েন্স, যাদের কিসের পার্থক্য, স্ট্রাকচার, তাদের বৈশিষ্ট্য ধরন দেখো, যেগুলো ইভলিউশনারি চেঞ্জ পরিবর্তনকে পুরো এভিডেন্স হিসেবে প্রমাণ করে যে হ্যাঁ হিউম্যানস বা মানুষের ক্ষেত্রেও যে ইভলিউশনারি চেঞ্জ ঘটেছিল সেগুলো এখানে ধরা হয়েছে তাদের পূর্বপুরুষকে অনুযায়ী, অর্থাৎ তাদের যে বিভিন্ন কার মাধ্যমে, জীবাশ্মের মাধ্যমে সেগুলোকে উল্লেখ করা গেছে। আচ্ছা, এটা কি ছিল, আচ্ছা তাহলে এদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এদের উচ্চতা ছিল 180 সেমি, এরা যন্ত্রপাতিকে ব্যবহার করতো এবং শিল্প যাতে পারদর্শী ছিল, এদের শিকার ছিল একমাত্র পথ। আচ্ছা, এদের মুখমণ্ডল ছিল প্রশস্ত। আর কি বৈশিষ্ট্য বলতে পারি, এদের যে মুখমণ্ডল ছিল প্রশস্ত, নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এখান থেকে একটা কোয়েশ্চেন দেবে, মুখমণ্ডল এদের ছিল প্রশস্ত। আচ্ছা, আর এদের ফিফথ বৈশিষ্ট্য হচ্ছে এদের নাক ছিল সরু প্রকৃতির, ওকে। আচ্ছা, এরা কি করতো, এরা গৃহবাসী ছিল, গুহার পাশে তারা বিভিন্ন ছবি আঁকতো, এরা খোদাই শিল্পে খুব পারদর্শী ছিল। প্রায় আজ থেকে 30,000 বছর আগে এই ক্রো ম্যাগনান বা হোমো সেপিয়েন্স মানুষের উৎপত্তি ঘটেছে, ঠিক আছে। মানে যে পরিবর্তনটা ঘটেছিল তার শুধু মানে গঠনগত দিক থেকে নয়, তাদের শারীরবৃত্তর দিক থেকে তেমন কোনো পরিবর্তন আসেনি এখনকার মানুষদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়। অর্থাৎ আমাদেরকে বর্তমান যুগে মানুষদেরকে ফেলা হয়েছে যার মধ্যে, সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স।
দেখো এই এই যে বৈশিষ্ট্যগুলো দেখানো হলো প্রত্যেকটা পূর্বপুরুষের, এর বৈশিষ্ট্য বাইরে আর কিছু আসবে না, ঠিক আছে। তো এই যে মানে পরিবর্তনের দিক অনুসারে মানুষের যে অভিব্যক্তি দেখানো হলো সেটা মোটামুটি 3টে যুগে ঘটেছিল। যুগ ছিল 3টে, কী কী? এক হচ্ছে প্যালিওলিথিক যুগ, একটা ছিল প্যালিওলিথিক যুগ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মেসোলিথিক যুগ, ওকে। আর থার্ড হচ্ছে নিওলিথিক যুগ, ঠিক আছে। অর্থাৎ ক্রো ম্যাগনান মানুষ যে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স বলছি সেই সময়টা ছিল প্যালিওলিথিক যুগে, এটা ছিল হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, ঠিক আছে। পরবর্তীকালে এটা ছিল প্রায় 35,000 বছর আগে, যখন মানুষ যন্ত্রপাতি ব্যবহার করতে শুরু করেছিল ইত্যাদি। আচ্ছা, তারপরে ছিল মেসিওলিথিক যুগ, যখন তারা তাহলে প্রথম হোমো সেপিয়েন্স সেপিয়েন্স ছিল প্যালিওলিথিক যুগে, তখন তারা যন্ত্রপাতি জাস্ট নর্মাল ব্যবহার করতে শিখেছিল। তার পরবর্তীকালে যুগ আসে মেসোলিথিক যুগ, যেখানে মানুষ ঘরবাড়ি বানাতে শুরু করে, তারা হ্রদের কাছাকাছি ঘরবাড়ি বানাতে শুরু করে, তারা কৃষিকাজের পারদর্শী হয়ে উঠেছিল, ওকে। তারপরে হয়েছিল নিওলিথিক যুগ, যেখানে মানুষ শিখেছে কৃষিকাজ এবং শিল্পকলা এবং সভ্যতার অগ্রগতির সঙ্গে তারা নিজেরা অ্যাডাপ্টেড বা অভিযোজিত। তাহলে 3টে যুগ হচ্ছে। হোমো সেপিয়েন্স সেপিয়েন্সের আবির্ভাব হয়েছিল প্যালিওলিথিক যুগে, তারপরে মেসোলিথিক যুগের আবির্ভাব হয়েছিল, যেখানে মানুষ আরও একটু উন্নতি ঘটেছিল মানুষের মধ্যে, মানে তারা কার্যের ক্ষেত্রে বা কর্মের দিক থেকে তার দক্ষতা লাভ করেছিল। এবং নিওলিথিক যুগ, যেটা আমাদের বর্তমান সভ্যতা বলা হচ্ছে নিওলিথিক যুগ। এরপরে যেটা মনে রাখবে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে নামগুলো মনে রাখবে পরপর, মানুষের বিবর্তনের যে পথ নামগুলো সেগুলো। তাহলে 1 নম্বর কি বললাম? ড্রায়োপিথেকাস। 2 নম্বর বললাম রামাপিথেকাস। আচ্ছা, থার্ড বললাম অস্ট্রালোপিথেকাস। ফোর্থ হচ্ছে হোমো ইরেক্টাস, সরি হোমো হ্যাবিলিস। আচ্ছা, ফিফথ হচ্ছে হোমো ইরেক্টাস, এই সিকোয়েন্সটা মনে রাখবে, হোমো ইরেক্টাস। আচ্ছা, সিক্সথ হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, বা যেটাকে আরেকটা নাম কি বললাম এই নামটা মনে রাখবে, নিয়েন্ডার থ্যালেনিস। আর তারপরে বললাম যে হোমো সেপিয়েন্স ক্রো ম্যাগনান, হোমো স্যাপিয়েন্স ক্রো ম্যাগনান, মানে যেটাকে বলা হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, ওকে। আর লাস্ট যেটা হচ্ছে 9th হচ্ছে কি না, হোমো সেপিয়েন্সের বর্তমান মানুষ, হোমো সেপিয়েন্সের বর্তমান মানুষ। তা এই সিকোয়েন্সটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবে। তার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো। রামাপিথেকাস আসতেও পারে, বাট এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য লেখো, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টস, হোমো সেপিয়েন্সটা দেয় না সাধারণত, এই 3টের মধ্যে একটা দেয়, এদের বৈশিষ্ট্যগুলো লেখো, ঠিক আছে। এবারে এদের যে যুগের আবির্ভাব, মানে এটা কোন সময় আবির্ভাব ঘটেছিল সেটা একটু লিখে নিব। ড্রায়োপিথেকাসের আবির্ভাব ঘটেছিল মায়োসিন যুগে, মায়োসিন যুগ, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে রামাপিথেকাস হচ্ছে এটাও মায়োসিন যুগ, অস্ট্রালোপিথেকাস হচ্ছে প্লায়োসিন যুগ, এটা হচ্ছে প্লায়োসিন যুগ। হোমো হ্যাবিলিস যেটা সেটা হচ্ছে তোমার কি প্লিস্টোসিন যুগ, এটা প্লিস্টোসিন যুগ, ওকে। হোমো ইরেক্টস যেটা সেটা হচ্ছে প্লিস্টোসিন যুগ, ঠিক আছে। আর হোমো স্যাপিয়েন্স যেটা আছে, যে হোমো স্যাপিয়েন্স বা নিয়েন্ডারথ্যালান্স, যেটা হচ্ছে তোমার কি মোটামুটি এটাও প্লিস্টোসিন যুগে, এটা হচ্ছে প্লিস্টোসিন যুগে, ঠিক আছে। আর হোমো সেপিয়েন্স বা ক্রো ম্যাগনান যেটা প্রায় 34,000 বছর, এটা প্রায় 34,000 বছর আগে। আর হোমো সেপিয়েন্স এটা 25,000 বছর, ঠিক আছে। তো তোমাদের বই শেষে পয়েন্টগুলো আছে, এটা করতে পারো যে ড্রায়োপিথেকাস মায়োসিন যুগে উৎপত্তি, এখানে খাদ্য তালিকা বা এদের উচ্চতা কেমন ছিল, গঠনগত বৈশিষ্ট্য। রামাপিথেকাসের উৎপন্ন হয়েছে মায়োসিন যুগে,
পিথেকাস তার পরবর্তী যুগ, এই সিকোয়েন্সটা মনে রাখবে আর কোন কোন যুগ এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে তোমাদের চ্যাপ্টারটা ইভলিউশন যে চ্যাপ্টারটা ছিল অর্থাৎ দ্য মলিকুলার বেসিস অফ ইভলিউশন সেটা এখানেই শেষ আজকে ক্লাসে। নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার করবো। তো এখানের মধ্যে তোমাদের এইচএসের জন্য যে দুটো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট দিচ্ছি, তোমাদের একটা হোমওয়ার্ক করে পাঠাবে। ফার্স্ট হচ্ছে মানুষ ও এপের মধ্যে পার্থক্য লেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর হচ্ছে অস্ট্রালোপিথেকাস আচ্ছা হোমো হ্যাবিলিস, এটা অবশ্যই খাতাতে নোট করে রাখবে তোমাদের নিজের সুবিধার জন্য, পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে। আচ্ছা হোমো ইরেক্টরস আর হোমো সেপিয়েন্স হোমো স্যাপিয়েন্সের বৈশিষ্ট্য লেখো। স্যাপিয়েন্স পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলি লেখো। মানে তোমাদের এখানের মধ্যে যখন একটা আসবে, আমি দিয়ে রাখলাম এগুলোর মধ্যে একটা আসবে, তো এটা নোট ডাউন করে নেবে খাতাতে ভালোভাবে। আর এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে। ইভলিউশন ক্লাসটা এখানেই শেষ।